দর্শক শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। আপনারা জানেন শুক্রবার থেকে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে হামলা, পাল্টা হামলা, তা থামার এখন পর্যন্ত ন্যূনতম কোনো লক্ষণ নেই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন উদ্যোগ বা কথাবার্তা হলেও এখন পর্যন্ত কোনো পক্ষই ন্যূনতম আপোষের কোনো লক্ষণ দেখাচ্ছে না। এই পরিস্থিতিতে এই যুদ্ধ যদি অব্যাহত হয় এবং তার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে যদি নতুন করে অস্থিরতা দেখা দেয়, পৃথিবী আরেকটি নতুন যুদ্ধ বহন করার মতো সক্ষম জায়গায় এই মুহূর্তে রয়েছে কিনা সেটি বড় প্রশ্ন। সেই সাথে এ ধরনের যুদ্ধ যদি চলতে থাকে তাহলে তার কি প্রভাব পড়বে, বিশেষ করে তেল অধ্যুষিত মধ্যপ্রাচ্যে সংকট দেখা দিলে সারা বিশ্বের মতো বাংলাদেশেও তাতে ভুগবে কিনা, সেসব নিয়ে কথা বলতে চাই আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা তিনি, যিনি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকও বটে, এবং আছেন সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর মাহফুজুর রহমান। অ্যাম্বাসেডর মাহফুজ, আপনাকেও স্বাগত। আমরা আলোচনা শুরু করতে চাই, কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হবেন বলে আশা করছি। ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করি। একটু আগে আমরা দেখলাম যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থা যেটি, সেখানে হামলা হলো, এবং তার আগে আমরা শুক্রবার রাতে দেখলাম যে গোয়েন্দা প্রধান, সামরিক বাহিনীর প্রধান এবং একদম সুনির্দিষ্ট লক্ষ্য করে সেই জায়গায় হামলা এবং তাদের মৃত্যু নিশ্চিত করা। ফলে এটির বার্তাটা আসলে কি? এটা কি ইসরায়েলের চূড়ান্ত রকমের প্রযুক্তিগত সক্ষমতার একদিকে যেরকম পরিচয় দিচ্ছে, তার বিপরীতে ইরানের মতো দেশ যাদের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা, এবং আমরা পরে দেখলাম যে ভেতরে থেকে মোসাদের লোকজন কার্যক্রম পরিচালনা করেছে, ফলে এটি ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর একটা বড় ব্যর্থতা কিনা? জি, আপনার যা বললেন, প্রথমেই আমি যমুনা টেলিভিশনের দর্শকদের আমি সালাম জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ঘটনাটা দেখছি কিভাবে এটা ডেভেলপড হচ্ছে, এবং এটা খুবই হতাশাজনক। ইসরায়েল বিগত বছরে 50,000-এরও বেশি মুসলমান হত্যা করেছে, ইহুদিদের, মুসলমানদের, ফিলিস্তিনিদের হত্যা করেছে। আমরা আগে দুই ফেজে দেখেছি ইরান এবং ইসরায়েলের মধ্যে কিছু গোলা বিনিময় হয়েছে, তেমন কোনো হতাহত ছিল না। তাদের উপস্থিতি বোঝানোর জন্য তারা করেছে। আমরা আশা করেছিলাম যে এটা ওই লেভেলেই থাকবে, এর থেকে বেশি যাবে না। আপনার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি একটু বলতে চাই যে আমার ব্যক্তিগত অভিমত কি, কেন এই সময়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা করলো। ইসরায়েল মাত্র 20,000 স্কোয়ার কিলোমিটার, ইরান 1.6 মিলিয়ন কিলোমিটার, অনেক বড় দেশ। ইরানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস রিজার্ভ, 4th লার্জেস্ট অয়েল রিজার্ভ। ইরানের সাইজ হচ্ছে ফ্রান্সের 4 গুণ বড়। ইরানের সশস্ত্র বাহিনীর অ্যাক্টিভ মেম্বার হচ্ছে 6 লাখ, আরও রিজার্ভিস্ট সাথে 4 লাখ। ইসরায়েলের 1,70,000, রিজার্ভিস্ট 3 লাখের মতন আছে। বাট ওয়ার্ল্ড স্ট্যান্ডিংয়ে ইসরায়েল সশস্ত্র বাহিনীর ক্ষমতা হচ্ছে 15th ইন দি ওয়ার্ল্ড, এবং ইরান হচ্ছে 16th। এত বড় দেশ, এত মানুষ থাকা সত্ত্বেও কিন্তু তারা ইসরায়েল থেকে পিছিয়ে পড়া, মূলত টেকনোলজির কারণে। পৃথিবীতে ট্র্যাকিং এবং অ্যাসাসিনেশন, এটাতে চ্যাম্পিয়ন হচ্ছে ইসরায়েল। এবং আমি জানি না আপনারা জানেন কিনা, দর্শকরা জানে কিনা, এই মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা থেকে প্রেরিত SMS গেছে এই নিউক্লিয়ার সায়েন্টিস্টদের কাছে যে তোমরা আসো, আমরা একটা মিটিং করবো এই জায়গায়। এবং সায়েন্টিস্টরা মনে করেছে আমাদের মিটিংয়ের জন্য রেখেছে, সব জায়গায় একত্রিত করে ওখানে টার্গেট করে এটা তাদেরকে নিহত করে, সব সায়েন্টিস্টকে এক জায়গায়, সব না অনেকগুলো একসাথে করেছে। এবং এটাতে শুনেছি যে ইরানের মধ্যেও তাদের চর আছে। ইরানে কিন্তু একটা বড় সংখ্যক ইহুদি থাকে। একসময় পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক ইহুদি কিন্তু ইরানে ছিল, ইস্পাহান এবং খোরাসানে। এবং যুগ যুগ ধরে ঐতিহাসিকভাবে ইরানের সাথে ইহুদিদের ভালো সম্পর্ক ছিল। সাইরুস একজন রাজা ছিল 6ষ্ঠ শতাব্দীতে, উনি অনেক ইহুদিদের নিয়ে গেছেন। বাট এখন এই অবস্থাটা কী হলো? আমার প্রধান কারণ হচ্ছে কেন ইসরায়েল এখন আক্রমণ করলো। যেদিন আক্রমণ করলো তার পরের দিন নেসেট, ইসরায়েলের যে পার্লামেন্ট, এটা ভেঙে দেওয়ার কথা ছিল এবং নতুন ইলেকশন হওয়ার কথা ছিল। এবং এই গাজা ইস্যুতে কিন্তু ইসরায়েল ইহুদি, আমরা এই সরকারকে ঘৃণা করি তাদের এই হত্যাযজ্ঞের কারণে, বাট তাদের মধ্যেও বিবেকবান মানুষ আছে। এবং নেতানিয়াহু ওয়াজ গেটিং ভেরি আনপপুলার ইন ইসরায়েল। এবং এটা যদি চলতে থাকতো, এই নেসেট ভেঙে যাওয়ার পরের ইলেকশনে, পরবর্তী ইলেকশনে নেতানিয়াহু হেরে যাবে, এটা নিশ্চিত ছিল। দিস ওয়াজ দি রাইট টাইম টু ক্রিয়েট দিস টেনশন, টু ডাইভার্ট the public attention of Israelis from this issue. এটা হলো এক নাম্বার আমি কারণ মনে কেন এটা। ইউএসের সাথে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল, 5টা বৈঠক হয়ে গেছে এবং দুই পক্ষই বলছিল যে খুবই ভালো আলোচনা হচ্ছে।
এবং ষষ্ঠ সিটিংয়ের 2 দিন আগে 3 দিন আগে তারা অ্যাটাকটা করলো, বিকজ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না যে এই পারমাণবিক চুক্তিটা ইরানের সাথে হোক, বিকজ আপনারা জানেন যে ইসরায়েল কিন্তু নন প্রলিফিকেশন ট্রিটি এনপিটি সিগনেটারি না, সুতরাং তারা বিশ্বকে অমান্য করে তারা নিউক্লিয়ার বমের অধিকারী 150টা। ইরান কিন্তু সিগনেটারি টু দিস, এবং এটা কিন্তু একটা সমাধানের দিকে যাচ্ছিল, সেটা একটা কারণ। আরেকটা হচ্ছে ইরান সেখান থেকে সরে আসার ঘোষণা দিয়েছে। জি জি, এখন তো দিবেই ইরান স্বাভাবিকভাবেই। থার্ড কারণ, যে কারণে আমি মনে করি যে যুদ্ধটা হচ্ছে, যে শিয়া সুন্নি ডিভিশন। শাহ পাহলভি ছিল আমেরিকান চাকর, তার কথা উঠতে বসতো, কেন শাহর মতো নেতাকে মার্কিন যুক্তরাষ্ট্র সরিয়ে দিল? বিকজ শাহ এক সময় সে বলল যে আমি সুন্নিদের বিরুদ্ধে আক্রমণ করব না, এবং এই 1973 সালে ইয়াম কুপ্পুর যুদ্ধে ইসরায়েল প্রায় হেরে গিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তারা একটা সিজফায়ার করে, তখন পাশ্চাত্য দুনিয়া এবং ইসরায়েল সিদ্ধান্ত নিল যে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে হবে, এটা শিয়া সুন্নির মাধ্যমে। যখন শাহ বলল যে আমি সুন্নিদের আক্রমণ করবো না, তখন পাশ্চাত্য দুনিয়া বুঝলো যে শাহকে দিয়ে কাজ হবে না, তখন খোমেনিকে মার্কিন অর্থায়নে নাজরাত থেকে ফ্রান্সে নিয়ে গেলো এবং এসে বসালো। যদিও উপরে উপরে খোমেনি অনেক বদনাম করতো ইউএসকে, পাশ্চাত্য দুনিয়াকে বড় শয়তান এবং ইসরায়েলকে ছোট শয়তান বলতো, তারপরেও কিন্তু তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ছিল। বাট পাশ্চাত্য দুনিয়া কখনো চায় না যে কেউ বেশি শক্তিশালী হয়ে যাক। ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করার পরে এটা ইহুদিদের শিয়াদের দখলে চলে আসছে। ইরান ইজ রুল বাই শিয়াজ। সিরিয়াতে বাশার আল আসাদ চলে যাওয়ার পর এখন শিয়াদের দখলে, লেবানন শিয়াদের দখলে। এক সময় কিন্তু শিয়ারা মেডিটেরিয়ান থেকে আফগানিস্তান পর্যন্ত সাম্রাজ্য ছিল। সূরা রুম 30 নম্বর সূরা কোরআন শরীফ, এখানে বলা আছে কিভাবে অগ্নি পূজারীরা পারস্যের ইরানের তারা সিরিয়া দখল করেছিল, এবং সূরাতে বলা ছিল 3 থেকে 9 বছরের মধ্যে আবার বাইজেন্টাইনরা চলে আসবে, এবং এসেছিল। ইরানিরা কিন্তু এই স্বপ্ন দেখে আমরা আবার সেই সাম্রাজ্য ফেরত পাবো। আবার সুন্নিরা ইউএই, বাহরাইন, ওমান, এরা কিন্তু ইসরায়েলের পক্ষে অনেকটা চলে আসছে, তাদের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক শুরু করছে। সো পাশ্চাত্য দুনিয়া কখনো চাইবে না যে সুন্নিরা বেশি পাওয়ারফুল হোক মিডল ইস্টে, অথবা শিয়ারা বেশি পাওয়ারফুল। এই দ্বন্দ্বের কারণে কিন্তু জিসিসি কান্ট্রিও এখন ভয় পেয়ে গেছে, তারা আরও অস্ত্রশস্ত্র কিনবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, আরও বিমান কিনবে ইরানের থেকে নিজেদের প্রোটেক্ট করে। ফোর্থ কারণ হচ্ছে যে এই যে ট্যারিফ ওয়ার এবং যে ইমিগ্রেশন যে একটা সমস্যা চলছে ইউএসএতে, একটা প্রেডিকশন বের হয়েছে যে এটা উইল বি ব্যাড ফর ইউএসএ। সো USA needs to open a new market to earn more money, and war is the best business in this world. তো আমি মনে করি যে this is a controlled war, controlled by USA. যেই দিন মার্ক রুবিও বলল যে এটা ইউনিল্যাটারালি ইসরায়েল আক্রমণ করেছে, সাথে সাথে ট্রাম্প বলল যে ইরানকে নিউক্লিয়ার ডিসকাশনে আসা উচিত। একটার সাথে একটা সম্পৃক্ত আমি মনে করি, এবং ইট ইজ এ কন্ট্রোল ওয়ার। আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না মাহফুজ ভাই এক্সেলেন্সি কি বলবে, দিস উইল নট কন্টিনিউ ফর মোর দেন 2-3 উইকস। সেটা আমরা আলাদা করে আলাপ করে, আমি একটু মাহফুজ ভাই আপনার কাছে আসি যে এইটা জেনারেল মনির যে জায়গায় নিয়ে গেলে আলোচনাটা, সেইটা তার মানে কি এটা আসলে একটা বৈশ্বিক খেলাধুলার অংশ হিসেবে একটা যুদ্ধ জিয়ে রাখার জন্য এই কাজটি করা হলো? এবং বিশেষ করে নেতানিয়াহুকে আমরা বরাবরই নির্বাচন অথবা তার অভ্যন্তরীণ রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা দারুণভাবে যখনই প্রশ্নবিদ্ধ হন, তখনই তিনি এটাকে একটা নতুন স্ট্র্যাটেজি বানিয়ে ফেলছেন খানিকটা। আপনিও কি সেটার সঙ্গে একমত? খানিকটা আমি কিছুটা একমত হতেই পারি, কিন্তু ভিন্ন বিবেচনাগুলো এখানে আমাদের সামনে নিয়ে আসা উচিত। নেতানিয়াহু কিন্তু ইসরায়েলে দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন, বিভিন্ন সময় দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন। হামাসের বিরুদ্ধে গত 1-1.5 বছরে তাদের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে কিছুটা অজনপ্রিয় তিনি হয়ে গিয়েছিলেন, এটা অনুমান করা যায়। হ্যাঁ, সত্য মিথ্যা বলা যাবে না, কিন্তু অনুমান করা হয় যে হ্যাঁ, তিনি কিছুটা অজনপ্রিয় হয়ে উঠেছিলেন। তো সেই বিবেচনায় এটা হয়তোবা সত্য যে সামনে নির্বাচনে নেতানিয়াহু হয়তোবা পরাস্ত হতে পারেন, সেরকম কোনো ঝুঁকি তিনি নিতে চাননি, বরঞ্চ উনি একটা চেষ্টা করেছেন ইরানকে এইভাবে আঘাত করে তার জনপ্রিয়তা বাড়ানোর জন্য। এটা একটা হতে পারে। দ্বিতীয়, যদি আমরা ধরি আপনি যেটা বললেন জনপ্রিয়তা কি আসলে বাড়ে এইসব ঘটনায়, আমি মনে করি ইসরায়েলের মতো দেশে অবশ্যই বাড়বে, এমনকি ইরানের মতো দেশও বাড়বে। মানে যে ধরনের যে দেশগুলো আপনার যুদ্ধের মধ্যে থাকে, একটা উস্কানির মধ্যে থাকে, সেখানে খুব সহজ এভাবে জনপ্রিয়তা অর্জন করা। আর যেটা বলছিলাম যে যদি আপনি যে কথাটা একটু ইঙ্গিত দিলেন যে যদি বৈশ্বিক একটা বড় ধরনের খেলার একটা অংশ হয়,
আমি সেরকম মনে করি না, কিন্তু যদি ধরেন হয়, সেটা হতেও পারে, তাহলে আমরা আরও হয়তো অনেক কিছু এখান থেকে হয়তো দেখব। কিভাবে দেখতে পারি, যে আপনি দেখেন বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় এবং মদদে ইসরায়েল কিন্তু অনেকগুলো মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের সঙ্গে এক ধরনের চুক্তি করে ফেলেছে, যেটাকে ওই যে আব্রাহাম অ্যাকর্ড বলে, এবং সৌদি আরবের সঙ্গেও বহুদিন ধরে এই চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, এবং যদিও এখন পর্যন্ত তাদের কোনো চুক্তি হয়নি, কিন্তু যথেষ্ট তারা একটা সমঝোতার দিকে এগিয়ে গেছে। এবং এইটা আপনার এগিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে একই সঙ্গে যদি আমরা দেখি, এটা 2 বছর আগের ঘটনা, যখন আপনার চীন এগিয়ে এসেছিল এবং সৌদি আরব এবং ইরানের সঙ্গে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য চীন যথেষ্ট মধ্যস্থতা করে এবং যথেষ্ট সফল হয়। তো সেইটা স্বাভাবিকভাবেই পশ্চিমাদের, বা বিশেষ করে হয়তো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে অক্ষ, তাদের হয়তো পছন্দ হয়নি। তো সেই কারণে সেখান থেকে সরে আসার জন্য এই আপনার হামাসদের মাধ্যমে, অর্থাৎ এই গাজা উপত্যকায় আপনার আক্রমণের মাধ্যমে সৌদি আরবকে বাধ্য করা হচ্ছে সম্ভবত আলাপ আলোচনায় ফিরে আসার জন্য, বা মধ্যস্থতা করার জন্য, আলাপ আলোচনায় ফিরে আসার জন্য, যাতে আপনার ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের একটা ফাংশনাল রিলেশনশিপ তৈরি করা যায়। জি, সেক্ষেত্রে জেনারেল মনির যেটা বললেন, এটা কি একটা কন্ট্রোল ওয়ার মনে হচ্ছে, নাকি বা আপনার পূর্বাভাস কি এটিকে আরও সর্বাত্মক যুদ্ধ হবে, নাকি খুব দ্রুত এটা থেমে যাবে? বিশ্বব্যাপী কেউ সম্ভবত চায় না যে যুদ্ধ বেশি দিন লিঙ্গার করুক, এটা কারো পক্ষেই এটা ফিজিবল না, এমনকি যারা যুদ্ধে জড়িয়ে আছে তাদের জন্যও না। যে কারণে সবাই প্রশ্ন করছে যে ইসরায়েল কেন হঠাৎ করে এই আক্রমণটা করতে গেল, বা যুদ্ধের মতো একটা ঝুঁকি নিতে গেল। একই সঙ্গে আপনার ইরানের ক্ষেত্রেও দেখেন, ইরান যখন আপনার এই নেগোসিয়েশনে যাচ্ছে এবং সবাই আশা করছে যে এই নেগোসিয়েশনের মধ্য দিয়ে তারা একটা চুক্তিতে হয়তো পৌঁছতে পারবে, ঠিক ওরকম সময়ে ইরান নিজেও তো প্রস্তুত ছিল না, এবং প্রস্তুত থাকলে অন্তত যেই সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি হয়তো বা কিছুটা কম হতো। তার মানে ইরানও প্রস্তুত না। এখন এই যুদ্ধটা কতটা লম্বা হতে পারে? লম্বা হওয়ার সম্ভাবনা কম, এই কারণে যে দুটো দেশই এতে নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে ভীষণভাবে, এবং সবাই ভয় পাচ্ছে যে যুদ্ধ যদি আর একটু দীর্ঘমেয়াদী হয়ে যায়, তাহলে সমগ্র মধ্যপ্রাচ্যে এটা ছড়িয়ে যেতে পারে। কারণ সমগ্র মধ্যপ্রাচ্যে আপনার মার্কিন স্থাপনা এত বেশি আছে যে এইটা আপনার ভুলের কারণেও হয়ে যেতে পারে যে কোনো না কোনো মার্কিন স্থাপনার মধ্যে আঘাত চলে যেতে পারে, এবং তখন সেটাকে একটা ওসিলা ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ইনভলভ হয়ে যেতে পারে। তো সে কারণেও কেউ চায় না যে যুদ্ধটা প্রলম্বিত হোক। জি জি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনলাইনে প্রফেসর শাহাব এনাম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তিনি। প্রফেসর খান, স্বাগত আপনাকে। আমরা ইরান ইসরায়েল যুদ্ধে প্রসঙ্গে কথা বলছিলাম। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে মানে এই যুদ্ধটাকে আসলে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা আপনি করছেন কিনা, এবং ইরানে এর মধ্য দিয়ে রেজিম চেঞ্জ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা অনেকেই করছেন, সে প্রসঙ্গে আপনার মতামত কি? তাই যদি হয় তাহলে ইসরায়েল কি সফল হতে যাচ্ছে? ধন্যবাদ। আমার মনে হয় আপনার ডিসকাশনে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এসছে, যেটা আমি শুনছিলাম, এই রেজিম চেঞ্জের ব্যাপারটা। কারণ ইসরায়েলের এখন দুইটা মেইন অবজেক্টিভ, স্ট্র্যাটেজিক অবজেক্টিভ। একটা হলো যে হামাসের পরিবর্তে কোনো একটা এন্টিটিকে প্যালেস্টাইনে বসানো, সেটাও এক ধরনের রেজিম চেঞ্জ। আর এইদিকে হলো ইরানেও খোমেনি সরকারকে উৎখাত করে আরেকটি। আমরা সম্ভবত সংযোগটি হারিয়েছি প্রফেসর শাহাব এনাম খানের, আমরা শুনতে পাচ্ছি না। আমি আবার একটু জেনারেল আকাউন্ট আপনার কাছে। ওকে, আমরা প্রফেসর শাহাব এনাম খানকে সম্ভবত ফিরে পেয়েছি। আপনার কথা আমরা পুরোটা শুনতে পারিনি প্রফেসর খান। ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় যে ডিসকাশনটা এখন হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা সচরাচর সবসময় ফোকাস করছি কে যুদ্ধে জিতবে, কে যুদ্ধে জিতবে না। আলটিমেটলি এই কনফ্লিক্টের মূল অবজেক্টিভটা কোথায়? সেটা হলো রেজিম চেঞ্জ। আপনি যদি ইসরায়েলের এই মুহূর্তে স্ট্র্যাটেজিক অপশনস গুলি দেখেন,
সেটা হলো যে প্রথমে আমি যদি প্যালেস্টাইন দিয়ে দেখাই, পরবর্তীতে ইরান আসবে। প্যালেস্টাইনে তার 2 বছরের যে ম্যাসিভ অপারেশনাল ক্যাম্পেইন গুলি আছে সেগুলি কিন্তু ফুল স্কেলে এফেক্টিভ হয় নাই। মাঝখান থেকে কিন্তু প্রচুর মানুষ মারা গেলেন, বিপর্যস্ত হয়ে পড়লো প্যালেস্টাইন, এবং ইসরায়েলের একটা লেজিটিমেসি ক্রাইসিসও কিন্তু তৈরি হয়েছে, যে কারণে ইসরায়েল এই যুদ্ধ থেকে, পার্টিকুলারলি হামাসের সাথে যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য তার সবচেয়ে বড় অপরচুনিটি বা অপশন যেটা থাকে সেটা হলো হামাসের পরিবর্তে অন্য কাউকে সেখানে ইনস্টল করা। এবং সেই জায়গাতেও তার খুব একটা সাকসেস আসে নাই, এই কারণে যে হামাসের একটা বড় স্ট্রং অ্যাকসেপ্টেবিলিটি প্যালেস্টাইনিয়ান সোসাইটিতে আছে, এবং হামাসের পরিবর্তে যেই আসবে তারও পরিণতি যে ভবিষ্যতে ভালো হবে সেটাও ভাবার কোনো কারণ নাই, যে কারণে কোনো অল্টারনেটিভ লিডারশিপ তৈরি হচ্ছে না। একই রকম যে ইসরায়েলের একটা লং টার্ম ইরান কোয়েশ্চেন যেটা আছে, সেই ইরান কোয়েশ্চেনে যতটা না তার জন্য ইরান অ্যাজ এ পলিটিক্যাল এন্টিটি সিকিউরিটি থ্রেট, তার চেয়ে বেশি সিকিউরিটি থ্রেট হলো ইরানের রেজিম। এখন রেজিম বলতে আমি কি বোঝাচ্ছি, রেজিমের দুটা পার্ট আছে, একটা হলো ডেফিনেটলি খোমেনি লেড সুপ্রিম লিডার লেড পলিটিক্যাল সিস্টেম, আর একটা হলো সেটার অক্সিলারি হলো ওইটা সাপোর্টিভ সাপ্লিমেন্টারি হলো ইরানিয়ান রেভলিউশনারি গার্ড যেটা। এবং আপনি দেখেন যতগুলি অ্যাটাক হয়েছে, যতজন মারা গেছেন ইরানিয়ান সিনিয়র লিডারশিপে, তারা হলো সবাই রেভলিউশনারি গার্ডের, তার বেশিরভাগই রেভলিউশনারি গার্ডের, এবং মিলিটারিতে যারা আছেন, যারা রেগুলার মিলিটারি সার্ভিসেস আছেন, তারা কিন্তু খুব বেশি এফেক্টেড হয় না, যে কারণে দেখা যাচ্ছে যে তার প্রথম টার্গেটটা হলো যে রেজিম প্রোটেকশনে যে ফোর্সটাকে সেটাকে এলিমিনেট করা, সাবসিকুয়েন্টলি আলী খোমেনি বা সুপ্রিম লিডারের দিকে যাওয়া। এবং যেটা ডোনাল্ড ট্রাম্প কোনো একটা বক্তব্যে বলেছেন যে খোমেনিকেও এলিমিনেট করা বা অ্যাসাসিনেশন করারও একটা প্ল্যান ছিল, যেটা আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্র হতে দেয়নি। তার মানেটা হলো যে ইমিডিয়েট রেজিম চেঞ্জের বদলে অন্ততপক্ষে একটা বার্তা দেওয়া যে ইসরায়েলিদের এখন সেই সক্ষমতাটা হয়েছে যে তারা ইরানের ভিতরে পেনিট্রেট করতে পারে। তার মানে হচ্ছে যে ইরানের যে ইন্টারনাল সিকিউরিটি সিস্টেম, এটা অনেক বেশি কম্প্রোমাইজ হয়ে গেছে, এবং এই কম্প্রোমাইজের ফলে ইরানের যে রেজিম চেঞ্জ করার যে বিষয়টা এসছে সেটা আগের চেয়ে অনেক বেশি প্রকট হয়ে গেছে। সেই সাথে নেতানিয়াহু এবং ইসরায়েলিরা শাহ ইন এক্সাইল, অর্থাৎ রেজা শাহ পাহলভির যে ছেলে আছেন, তার সাথেও কিন্তু তারা বৈঠক করছেন, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ইরানের যারা ডিসেন্টিং গ্রুপ আছে তাদেরকেও তাদের ইন্টারনেট বা তাদের ফ্রিডম অফ স্পিচ বা স্পিচকে অনেক বেশি বেগবান করার জন্য টেকনোলজিক্যাল সাপোর্ট দেওয়ার চেষ্টাও করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল থেকে। সুতরাং এই জায়গাতে আমার কাছে মনে হয় যে গ্লোবাল কমিউনিটির সবচেয়ে বড় ফোকাসটাই হচ্ছে যে ইসরায়েল কতটুকু এফেক্টিভ হবে এই রেজিম চেঞ্জ করার ক্ষেত্রে। তবে এখানেও মনে রাখা দরকার যে এই রেজিমের যে সাপোর্ট সেটাও কিন্তু খুব স্ট্রং, অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন চীন, রাশিয়া বা টার্কি, খুব স্বাভাবিকভাবে তাদের মধ্যেও এক ধরনের শঙ্কা সৃষ্টি হয়েছে যে রেজিম চেঞ্জ এক্সারসাইজগুলি যদি সাকসেসফুল হয়, সেই এক্সারসাইজগুলি অন্যান্য দেশের উপরে, অর্থাৎ তাদের যে মিত্র দেশগুলি আছে তার উপরে করা সম্ভব। সুতরাং সেই সব দিক থেকে চিন্তা করলে আমার মনে হয় যে ইসরায়েলের এখন মেইন টার্গেটটাই হচ্ছে, স্ট্র্যাটেজিক টার্গেটটাই হচ্ছে হলো রেজিম চেঞ্জ করা। একদম পরিষ্কার। প্রফেসর, আমরা একটা ছোট্ট বিরতি নিব। জেনারেল আকন্দ, আপনার কাছে একটা প্রশ্ন, ইরান যদি সত্যি এনপিটি থেকে সরে যায় তাহলে এর ফলাফলটা কি হবে? এটি একটি ভয়ের জায়গা, এবং আমরা আজকে যেটা দেখলাম যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তিনি কিন্তু রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও অদৃশ্য হতে যাচ্ছে এই ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা নয়, কিছু সময় পরে লাইভ চলাকালে রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা হলো। ফলে এইটা কি মানে তেহরানের জনগণকে নেতানিয়াহু এর আগে শহর ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন? দাবি করা হচ্ছে তেহরানের আকাশপথের পুরো আকাশের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। ফলে ইরান তো একরকম পূর্ব ঘোষণা দিয়েই ইরানের উপরে ইসরায়েলে হামলাগুলো করছে। এখন ইরানের তার প্রতিরক্ষা সক্ষমতা একেবারে হারাতে বসলো নাকি? এই ঘটনাগুলো আসলে কি সিগন্যাল দেয়? সে প্রসঙ্গে জেনারেল মনিরুল ইসলাম আকন্দের বক্তব্য শুনবো, তার আগে দর্শক ছোট্ট একটা বিরতি নিন।
দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলছি আমরা। জেনারেল মনিরুল ইসলাম আখন্দ আছেন আমাদের সঙ্গে। ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা হারালো কিনা, কারণ ঘোষণা দিচ্ছে, তারপরে পরে হামলা হচ্ছে এবং সেটি তারা প্রতিহত করতে পারছে না। আমি তো মনে করি যে এই রিসেন্ট ইনসিডেন্টে ইরানের সক্ষমতা কতটুকু, তার থেকে বড় প্রশ্ন আমার কাছে যে ইসরায়েল নিজেদেরকে যতটুক সিকিউর মনে করতো আয়রন ডোমের মাধ্যমে, দ্যাট হ্যাজ বিন প্রুভেন রং। এবং ইরান তাদের নিজস্ব টেকনোলজিতে তৈরি মিসাইলের মাধ্যমে তারা এই আয়রন ডোম ভেদ করতে সক্ষম হয়েছে। 15 ম্যাক স্পিডে গিয়েছে, শব্দের থেকে 15 গুণ বেশি গতিতে দিস মিসাইলস ট্রাভেল। অ্যান্ড যদিও টেলিভিশনে আপনি দেখবেন CNN, BBC এইসব টেলিভিশনে ইসরায়েলের ক্ষতিটা একটু বেশি বেশি দেখানো হচ্ছে। ইসরায়েলের সব মিলে হয়তো 24, 25, 28 জন মানুষ মারা গেছে, ইরানে 250-এর মতন নিহত হয়েছে। বাট টিভিতে কিন্তু দেখবেন ইসরায়েলের ক্ষতিটা তারা বেশি বেশি দেখাচ্ছে। এবং কিছু কিছু ছবি দেখে আমার কাছে মনে হচ্ছে এটাতে AI জেনারেটেড কিছু ইমেজ, যতটুকু ক্ষতি হচ্ছে তার থেকে বেশি বেশি দেখানো হচ্ছে। যদিও এই যুদ্ধটা ইসরায়েল ইনিশিয়েট করেছে, বাট এখন পাশ্চাত্য দুনিয়া দেখাতে চাচ্ছে যে দে আর দি লুজার। এবং গড় পাত্রায় তো 10 ভাগেরও 1 ভাগ মানুষ কম মারা গেছে ইসরায়েলে। বাট এটা ইসরায়েলের জন্য একটা ভীতিকর ব্যাপার যে ওদের জনগণ ভাবতো যে উই আর প্রোটেক্টেড এগেনস্ট এনি সর্ট অফ অ্যাটাক, বাট দে আর নট প্রোটেক্টেড, ইট ক্যান বি পেনেট্রেটেড। এবং দেশের জনসংখ্যার দিক দিয়ে যদি দেখেন, ইসরায়েল এবং ইরান ক্ষয়ক্ষতি তো মোটামুটি কাছাকাছি হয়েছে। বিশাল একটা দেশ, ইরানের মধ্যে একটা দেশ সিকিউর করে রাখা আয়রন ডোম দিয়ে ইট ইজ নট পসিবল। পৃথিবীর সব আয়রন শেষ হয়ে যাবে। সো এখানে ইরানের অক্ষমতা প্রকাশ পেয়েছে আমি মনে করি না। আমি মনে করি ইসরায়েলের অক্ষমতা দে হ্যাভ টু। এবং এখানে ইরানি রিজিম আমার জানা মতে পড়াশোনা অনুযায়ী দে আর ভেরি পপুলার। কয়েক বছর আগে রেভলিউশনারি গার্ডের একটা জেনারেলকে নিহত করেছিল ইসরায়েল, এবং তার জানা যাচ্ছে মিলিয়ন্স অফ পিপল কেম টু দিস স্ট্রিটস। ইট স্পিক্স হাউ পপুলার দিস পার্টি ইজ। আমার তো মনে হয় এটাতে নেতানিয়াহু গভর্নমেন্টের বরং পপুলারিটি কমে যাবে ইসরায়েলে, এবং তার গভর্নমেন্ট টিকে থাকাটাই ডিফিকাল্ট হবে। এবং আপনি দেখেন বিগত বছরগুলোতে ওই 1997-96-এ বসনিয়াতে একটা যুদ্ধ হয়েছিল। এবং ইতিহাস দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র, মেইনল্যান্ড এবং ইউরোপে কিন্তু তেমন কোনো যুদ্ধ হয় নাই। এরা যুদ্ধ করেছে বিভিন্ন জায়গায় থ্রু প্রক্সি ওয়ার। মানুষ মারা গেছে বিভিন্ন, তাদের নিজেদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এবং দিস ইজ এ পার্ট অফ দ্যাট। এবং আমি যেটা প্রথমেই বললাম, ইট ইজ এ কন্ট্রোল। দেখেন ইসরায়েলের পপুলেশন 10 মিলিয়ন, মুসলমানদের পপুলেশন বিশ্বব্যাপী 6 বিলিয়ন প্লাস মাইনাস। এই 10 মিলিয়ন ইহুদিদের বিরুদ্ধে আমরা 6 বিলিয়ন মুসলমানরা আমরা নিরাপদ অনুভব করি না সারা বিশ্বে, বিকজ উই আর নট ইউনাইটেড। এমনি তো শিয়া সুন্নি বিভেদটা ইট ইজ এ ওয়েস্টার্ন ক্রিয়েশন। দে হ্যাভ মেড দিস ডিভিশন টু রুল মিডল ইস্ট। এগেন দে ডোন্ট ওয়ান্ট এনি অফ দি আইদার পার্টি টু বিকাম টু স্ট্রং, একটা ব্যালেন্স। তারা শিয়াদের সাপোর্ট করতো নিজে নিজে। এখন শিয়ারা যেহেতু একটু শক্তিশালী হয়ে যাচ্ছে, তাদেরকে একটু, আমার যদি 5 সন্তান থাকে এবং 5 সন্তান যদি ক্যাপেবল এবং শিক্ষিত থাকে, এবং এর মধ্যে 1 সন্তান যদি আমার কথা না শুনে, তাহলে আমি আরেক সন্তানকে বলবো তাকে চর মেরে একটু ঠিক করার জন্য। সো আমার মনে হয় যে এই যুদ্ধটা ইসরায়েলও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনছিল না। সিজ ফায়ারের ব্যাপারে ট্রাম্প বলেছে, বাট সিজ ফায়ার ভায়োলেট করছিল। ইরানও শুনছিল না US এর কথা। তো 2 সন্তানের মধ্যে একটু ছাপ্পড় দিয়ে মার্কিন পাশ্চাত্য জুড়িয়ে চেষ্টা করছে পরিবারের মধ্যে একটা সমঝোতা আনার জন্য। অ্যাম্বাসেডর মাহফুজ, আপনাকে এই প্রশ্নটাই করতে দিলাম। কানাডায় G7 এর মিটিং এর ওই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা এই প্রশ্ন করেছিলেন। তিনি বলেছেন যে একটা চুক্তি করা উচিত ইরান এবং ইসরায়েলের মধ্যে, কিন্তু ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় যেতে ইরান কমপ্লিটলি অস্বীকৃতি জানিয়েছে। তাদের যুক্তি হচ্ছে যে তার আগে প্রতিশোধ নেবে, আর ইসরায়েল যদি হামলা কন্টিনিউ করে তাহলে তারা কোনো আলোচনায় বসবেই না। ইরানের এই অবস্থানকে কিভাবে দেখেন? না, ইরান যদিও মুখে সে কথা বলছে, বাট আমার ধারণা সেখান থেকে অবশ্যই তারা ফিরে আসতে পারে। এবং আলাপ আলোচনা সরাসরি ইরান না করলেও ইরানের পক্ষে অন্য কোনো দেশ আলাপ আলোচনা করতে পারে। যেমন এই ক্ষেত্রে আপনার ধরেন চীন বা রাশিয়া উদ্যোগ নিলে এই আলোচনা হতে পারে। কেননা ইরানের জন্য তো একটা ফেস সেভিং অবস্থা লাগবে, এবং এই যুদ্ধ থেকে তারও কিছু গেইন প্রয়োজন আছে। আমি এখনও মনে করি না ইরান তেমন কোনো কিছু গেইন করতে পেরেছে এই যুদ্ধ থেকে। 2 দেশেরই ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু যেহেতু আপনার ইরানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিজ্ঞানী, গুরুত্বপূর্ণ কিছু সামরিক কর্তা ব্যক্তি তারা হারিয়েছে, তো এইটা তো তাদের প্রাইডে
লাগার কথা লেগেছে। সুতরাং এইখান থেকে ফিরে আসতে হলে এবং তার জনগণকেও সন্তুষ্ট করতে হলে ইরানেরও কিছু ফেস সেভিং আপনার গেইন দরকার, তো সেইটা এখনও তারা অর্জন করতে পারে নাই। এবং ওই যে কনফিডেন্স যে তাদের একটা সুপ্রিমেসি, মিলিটারি সুপ্রিমেসি, সেটাও এখনও এস্টাবলিশ করতে পারে নাই, বরঞ্চ ইসরায়েল অনেকখানি তাদের মিলিটারি সুপ্রিমেসি এস্টাবলিশ করতে পেরেছে। ফলে সেই কারণেই কি যুদ্ধ আরও কিছুদিন চলবে বলে আপনার ধারণা? যুদ্ধ আরও কিছুদিন চলবে যদি ইরান এবং ইসরায়েল ছাড়া অপরাপর দেশ, মানে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, পশ্চিমা দেশদেরকে বলেন, চীন রাশিয়াদেরকে বলেন, এরা যদি এগিয়ে না আসে তাহলে এই যুদ্ধ আরও কিছুদিন চলবে। আর যদি এগিয়েও আসে, দেখা যাবে যে আজকে বন্ধ হচ্ছে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু ভবিষ্যতে আবার হবে। হ্যাঁ, তার একটা প্রধান কারণ হলো মধ্যপ্রাচ্যে আরব দেশসমূহের যে শক্তি ছিল তারা বিভক্ত হয়ে যাওয়ার কারণে এই শক্তি কমে গেছে এবং ইসরায়েল এই সুযোগটা নিচ্ছে। জি, প্রফেসর শাহাব ইনাম খান, আপনি যদি আলোচনা শুনে থাকেন, ইরান এর মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার একটা হুঁশিয়ারি দিয়েছে। আপনি জানেন যে এটা বন্ধ করলে তার বহুমাত্রিক প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে, জ্বালানি তেলের পরিবহনে, এবং এর ফলে তার প্রতিবেশী দেশগুলোরও স্বার্থ ক্ষুণ্ণ হবে। ফলে এই কাজটি কি শেষ পর্যন্ত ইরান করবে বলে আপনার মনে হয়, এবং করলে সে আরেকটু একা হয়ে পড়বে কিনা? এবং দ্বিতীয় অংশ হচ্ছে যে কেউ যদি কোনো ধরনের আলোচনার উদ্যোগ নেয়, মার্কিন যুক্তরাষ্ট্র নেওয়ার চেষ্টা করছে, চীন বা রাশিয়াও যদি তাতে সম্পৃক্ত হয়, সেটার সম্ভাবনাই বা কতখানি? ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় যে ডেফিনেটলি হরমুজ বন্ধ করে দেওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ইরানের উপরে যে ধরনের স্যাংশন গুলি আছে সেটা ইরানের যে অর্থনৈতিক অটোনমি বা ইকোনমিক গ্রোথ বা যেটাই বলা হোক না কেন, অন দ্য পারসেপশন দ্যাট ইরান হ্যাজ এ নিউক্লিয়ার ওয়েপন, সেটা কিন্তু কোনো অবস্থাতেই ফেয়ার না। যে কারণে ইরানের উপরে যে ধরনের গ্লোবাল স্যাংশন গুলি দেয়া হয়েছে, সেটার রিটালিয়েশনে ইরানের পক্ষে স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করাটা অস্বাভাবিক কোনো কারণ হবে না, এবং আমার মনে হয় যে সেই পথে ইরানের যাওয়াটা খুবই স্বাভাবিক। এখন প্রশ্নটা থাকে যে এইটার ইমপ্লিকেশনটা কি হবে, ইরান কি একা হয়ে যাবে কিনা? ইরান যতটা না একা হয়ে যাবে, সেই জায়গাতে আসলে চীন বা ওমান বা ইউএই যে দেশগুলি আছে, বা পার্সিয়ান গালফ বা গালফ অফ ওমান রিলেটেড যে দেশগুলি আছে, তারা সবচেয়ে বড় ভিকটিম হবে। ফলে তাদেরকে এখানে প্রোঅ্যাক্টিভ একটা ভূমিকা পালন করতে হবে, যতটা না আমরা চিন্তা করছি মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশগুলি। কারণ এই পার্টিকুলার স্ট্রেইট অফ হরমুজ দিয়ে 20% অফ বেশি গ্লোবাল অয়েল কনসাম্পশন, তেল কনসাম্পশনটা হয়ে থাকে, তাই না? সুতরাং এইটা একটা মেজর অয়েল ট্রানজিট চোক পয়েন্ট, যেটা গ্লোবাল জিওপলিটিক্স, গ্লোবাল ইকোনমিকে যে কোনো অবস্থাতে অস্থিতিশীল করে দিতে পারে। এবং এটাও আমাদের মনে রাখতে হবে যে এই যখন 80 বা 1980 or 1988 এইরকম টাইমে এই হরমুজকে কেন্দ্র করেই কিন্তু সাংঘাতিক রকমের কনফ্লিক্ট তৈরি হয়েছিল, যেখানে হাজার হাজার মানুষ বোথ সাইড, ইরান আর ইরাকের দুই সাইডেই মারা গেছে। সুতরাং যেটাকে আমরা আর কি ট্যাঙ্কার ওয়ার বলি। এখন প্রশ্নটা থাকে যে এই ট্যাঙ্কার ওয়ারের রিপিটেশন হবে কিনা, এবং ট্যাঙ্কার ওয়ারের রিপিটেশন হলেও কিন্তু একটা ছোট্ট উইন্ডো থাকে, কারণ ট্যাঙ্কার ওয়ার যখন 80-88 সালে হয়, তখন হরমুজ কমপ্লিটলি বন্ধ করা না হলেও হরমুজের একটা পার্শিয়াল ওপেনিং ছিল। সুতরাং আমার কাছে মনে হয় যে ইরানের পক্ষে ওই ট্যাঙ্কার ওয়ার সিনড্রোমে ফিরে যাওয়াটা সম্ভব। এটা গেল একটা জিনিস। সেকেন্ড ইস্যুটা থাকে যে মেডিয়েশনের জায়গাগুলি। আমার মনে হয় মেডিয়েশনের জায়গাগুলি এখনো শেষ হয়ে যায়নি, কারণ আমি একটা কথা বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য যদি সত্য হয়ে থাকে যে সুপ্রিম লিডারের ক্ষেত্রে তারা তার অ্যাসোসিয়েশনটাকে তারা প্রতিরোধ করতে পেরেছে, সেটা যেমন একটা সিম্বলিক ভ্যালু আছে ইরানকে একটা বার্তা দেওয়া যে এটা পসিবল। অন্যদিকে এটাও কিন্তু ডিনোট করে যে এক ধরনের ট্রুস তৈরি করা। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র ইভেনচুয়ালি একটা সাইডে কোনো একটা পরিষ্কার পজিশনে তাকে কিছুদিনের মধ্যে যেতেই হবে। আমাদের এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার, নেদারল্যান্ডসে দেখেন, ইউরোপিয়ান ইউনিয়নের বহু দেশে এবং মিডল ইস্টেও বিভিন্ন দেশে এবং যুক্তরাজ্যতেও দেখা যাচ্ছে যে এই ইসরায়েলের এগেনস্টে কিন্তু বড় রকমের প্রোটেস্ট হচ্ছে, যেটা আলটিমেটলি তাদের রেসপেক্টিভ সরকারগুলির উপরে
একটা বড় ধরনের প্রেশার তৈরি করছে। এখন হয়তো এই প্রেশারটার ইমিডিয়েট এফেক্ট আমরা না দেখলেও এটা লং টার্ম এফেক্ট কিন্তু এই দেশগুলি বোধ করছে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন বা পার্টিকুলারলি ফ্রান্সের ক্ষেত্রে যদি আমি বলি, ইমানুয়েল ম্যাক্রনও চেষ্টা করছেন এক ধরনের ট্রুস তৈরি করা। সুতরাং সেই অ্যাপেটাইটটা আছে। আর লাস্ট যেটা পয়েন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা একটা দেখতে পাচ্ছি যে চায়না, রাশিয়া, টার্কি, ইরান, এই পার্টিকুলার বেল্টটারও কিন্তু একটা বড় রকমের কনসার্ন তৈরি হয়েছে। এটা একটা ইউনিক কোয়াড জিওপলিটিক্স, যেখানে আমরা দেখতে পারবো হয়তোবা যে চীন একটা বড় রকমের ভূমিকা পালন করার চেষ্টা করবে, সেটা সৌদি আরবের মাধ্যমে হোক, সেটা পার্সিয়ান গালফের মাধ্যমে হোক, অথবা সরাসরি ইসরায়েলের সাথে এনগেজমেন্টের মাধ্যমে হোক। জি মাহফুজ ভাই, আপনার কাছে আমার ছোট্ট করে একটা প্রশ্ন, যে এই এত বড় একটা যুদ্ধ, এই ঘটনায় জাতিসংঘ কিংবা ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি, তাদের ভূমিকা আসলে কতখানি দৃশ্যমান বা ন্যূনতম আসার কোনো সুযোগ আছে কিনা? দৃশ্যমান তো নাই, আর আশাটাও মনে হয় নাই। কারণ জাতিসংঘ অনেক আগেই পট পরিবর্তনের কারণে বা সময়ের পরিবর্তনের কারণে এখন অনেকখানি আপনার ইনএফেক্টিভ একটা অর্গানাইজেশন হয়ে গেছে। এমনকি এই সিকিউরিটি কাউন্সিল বলেন বা যেখানে আলাপ আলোচনা হয়েছে, সেখানে এই যুদ্ধ নিয়ে কিংবা এর আগে গাজায় যখন ইসরায়েলিরা আক্রমণ করে, এগুলো নিয়ে জাতিসংঘের ভূমিকা খুবই নগণ্য ছিল। এবং আমরা বুঝতে পারি যে মানে ভবিষ্যতেও সেরকম কোনো সম্ভাবনা দেখি না যে জাতিসংঘ কোনো ভূমিকা রাখতে পারবে। ওকে, মনির ভাই, আপনি যদি একটু সহজ করে বলেন, ওআইসিকে অনেকে ঠাট্টা করে বলে ওআইসি, ফলে এই ধরনের ঘটনায় কি মানে ইসলামী দেশগুলোর যে সংস্থা, তার ভূমিকা আচ্ছা আমরা দেখতেছি এরকমই থাকবে? কোনো ভূমিকা নাই। আমরা এতটা হতাশ। আমাদের দেশে 1,11,00,000 রোহিঙ্গা আসলো মুসলমান, তখনও ওআইসিদের তেমন কোনো ভূমিকা আমি দেখিনি। বিকজ দিস ইজ দি সাকসেস অফ দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড টু ডিভাইড দি মুসলিমস থ্রু দিস শিয়া সুন্নি ডিভিশন। এবং আমি সবার সাথে একমত, আর কিছু কিছু ক্ষেত্রে আমি ভিন্ন মত পোষণ করি। আমি মনে করি অনলি প্লেয়ার ইনভলভ হেয়ার ইজ ইউএসএ, এবং আমি মনে করি ইটস টোটালি আন্ডার দেয়ার কন্ট্রোল। আমার ব্যক্তিগত মতামত 1.5 থেকে 2 সপ্তাহ হয়তো ম্যাক্সিমাম এই যুদ্ধটা চলবে এবং তারপরে এটা থেমে যাবে। বাইডেন ডেমোক্রেট সরকার গত ইলেকশনে হারার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল তারা দে হ্যাভ অ্যালাউড ইসরায়েল টু কিল চিলড্রেন অ্যান্ড ওমেন, ফিলিস্তিনিদের। এবং এটার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সারা ইউরোপেও একটা প্রতিবাদ, যেটা শাহাব ভাই বলল, হচ্ছে। এবং এই যুদ্ধের মাধ্যমে যেটা ইসরায়েল ইনিশিয়েট করেছে, আবার ইরান ফাইট ব্যাক করেছে, তাদের ইসরায়েলের ক্ষয়ক্ষতিটা একটু বেশি বেশি দেখিয়ে নেতানিয়াহু সরকার প্রমাণ করার চেষ্টা করবে যে আমরা এখন ভিকটিম, প্লিজ ব্রিং ব্যাক দি সিম্প্যাথি টুয়ার্ডস আস। ইসরায়েল যখন ইরানে আক্রমণ করছে, তখন কিন্তু গতকালকে আবার গাজাতেও একটা মিসাইল মেরেছে, 55 মুসলিমস ডাইড, এই খুনি নেতানিয়াহু এবং তার সরকার। তো আমি মনে করি এটা বেশি দিন চলবে না, এবং ইরান উইল বি ভেরি কেয়ারফুল নট টু হিট এনি ইউএস টার্গেট। ট্রাম্প বলেছে যে আমি ইউএস এর কোনো ইনস্টলেশন অ্যাটাক করলে এমন জবাব দেবে, ইরান উইল রিয়েলি রিপেন্ট ফর দ্যাট। তো দে উইল বি কেয়ারফুল। এবং আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অলরেডি বলেছে যে দেয়ার ক্যান বি এ ট্রুস, আমরা চেষ্টা করবো, এবং আমি মনে করি এটা হয়ে যাবে। এটার জন্য সাময়িকভাবে তেলের দাম কিছুটা বাড়বে। আমরা এই জায়গায় আসতে চাই, এই একটা হচ্ছে জ্বালানি তেল, এলএনজি, সেটির বাজার অলরেডি চড়া, সব ধরনের সূচক বাড়তি, এটির পণ্য পরিবহনের উপরে ইম্প্যাক্ট পড়া শুরু করেছে। তার সঙ্গে মধ্যপ্রাচ্য যে অস্ত্র, আমাদের সরকার হিসেবে প্রায় 60 লাখ বাংলাদেশি মানুষ আছে, ফলে সেটি আমাদের শ্রম বাজার, আমাদের রেমিটেন্স প্রবাহ, অর্থাৎ সামগ্রিকভাবে এই যুদ্ধ যদি আরো দীর্ঘমেয়াদী হয়, বাংলাদেশ কিভাবে সাফার করবে, সেই প্রসঙ্গে আমরা একটু আলাপ করতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে আবারও। আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা কথা বলছি ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে। জেনারেল মনির আকন্দ, আপনার কাছে যে প্রশ্ন ছিল যে এই যুদ্ধ যদি আরো বাড়ে, বা আপনি যেটা আশঙ্কা করছেন যে আরো সপ্তাহখানেক বা 2-1 চলে, এবং এটার ফলে যদি মধ্যপ্রাচ্যে ইম্প্যাক্ট পড়ে, তেলের বাজার যদি বিঘ্নিত হয়, তাহলে আমরাও তো সাফার করব। সেখানে অনেক বাংলাদেশি মানুষ, 50-60 লাখ, ইরানে যদিও মাত্র 1000-3 মতো, আমরা যতদূর জানি। বিশাল ইম্প্যাক্ট। পৃথিবীর এখন যে কোনো জায়গায় অস্থিরতা হলে এটার ইম্প্যাক্ট বিশ্বব্যাপী হয়। ইউক্রেন হাজার হাজার মাইল দূরে যুদ্ধ হচ্ছে, এটার ইম্প্যাক্টটা বাংলাদেশের উপর আসবে, তেলের দাম বাড়বে, এবং ওই এলাকাটা তো ভেরি
ইম্পর্টেন্ট রিজন গ্লোবালি। ওখানে যতটুকু তেল উৎপাদন হয় তার থেকেও বড় কথা যতটুকু তেল ওখান থেকে চলাচল করে সব কিছুই বিঘ্নিত হবে। এই যুদ্ধটা প্রলম্বিত না হলেও যতটুকু হয়েছে এটাতেই একটা এফেক্ট বাংলাদেশ। অলরেডি তেলের দাম বাড়া শুরু করেছে, একটা অনেক দাম কমে গিয়েছিল, ওই যুদ্ধের দিন থেকে তেলের দাম বাড়া শুরু হয়েছে। সো ইট উইল হ্যাভ এ সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট হবে এই যুদ্ধে, এটা যদি প্রলম্বিত হয়। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা চাই এই খুনি ইসরায়েলি সরকার ধ্বংস হোক, এটা চাই, বাট এগেন আমরা যুদ্ধ চাই না। বিকজ এবং আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না যতক্ষণ তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এবং তারা যখন আশ্বস্ত হবে যে আমরা আরও কিছু অস্ত্রশস্ত্র জিসিসি কান্ট্রিগুলোকে বিক্রি করতে পারবো, ইরান এবং ইসরায়েল আমার কথা শুনবে, তখনই যুদ্ধটা বন্ধ হয়ে যাবে 1.5-2 সপ্তাহ। এবং আমাদের বাংলাদেশের উপর তো বিশাল ইম্প্যাক্ট হবে, আমাদের এত বড় একটা জনশক্তি ওখানে, যদিও ইরানে খুব কম, বাট বাকি দেশগুলোতে আছে, একটা বিশাল রেমিটেন্স আসে ওখান থেকে। এই সরকার ক্ষমতায় আসার পরে রেমিটেন্স অনেক বেড়ে গেছে। সো দিট উইল হ্যাভ এ বিগ ইম্প্যাক্ট নট অনলি ইন বাংলাদেশ। লাভটা কার হচ্ছে? আমি তো মনে করি অ্যাট দি এন্ড ইসরায়েলের লাভ হবে যদি নেতানিয়াহু টিকে যায় সরকার। তারা দে উইল বি এবল টু প্রুভ দ্যাট দে আর স্টিল স্ট্রং এনাফ টু প্রোটেক্ট দেমসেলভস। ইরানেরও কিছুটা লাভ হবে, তারা তাদের সক্ষমতা টেকনোলজি দেখাতে পেরেছে। বাকি যে জিসিসি, সৌদি আরেবিয়া, অন্যান্য দেশগুলো তারা ইরানকে সমীহ করে চলবে তাদের শক্তির কারণে। পাশ্চাত্য দুনিয়া থেকে আরও অনেক বিলিয়নস অফ ডলার্সের অস্ত্রশস্ত্র কিনবে এই জিসিসি দেশগুলো, ওদেরও ব্যবসা হবে। তো সার্বিকভাবে যারা ইনভলভ সবাই উপকৃত হবে, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এবং আনুষঙ্গিক যারা দেশ, এই অঞ্চলের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। জি, আমাদের হাতে একজন সময় অ্যাম্বাসেডর মাহফুজ, আপনার কি মনে হয় আমাদের উপরে, মানে খোদ বাংলাদেশের উপরে বা এই অঞ্চলের উপরে কি ধরনের ইম্প্যাক্ট পড়ার শঙ্কা আপনার? আপনারা যেরকম আলাপ আলোচনা করছেন, যত রকমের ইম্প্যাক্ট পড়তে পারে সবগুলোই আমাদের উপরে পড়বে। আমাদের সরকারের উচিত এই মুহূর্তেই একটা এমার্জেন্সি কন্টিনজেন্সি প্ল্যান করা, বাজেট বরাদ্দ করা, একেবারে প্রস্তুত হয়ে থাকা, এবং একই সঙ্গে পাশাপাশি একটা প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসিরও প্রয়োজন আছে। আমাদের যদি পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় নাও যান, একজন স্পেশাল এনভয়কে তৈরি করে তাকে আপনার এই মিডল ইস্টের এই দেশগুলোতে এখনই পাঠানো উচিত। মানে আমরা যুদ্ধ বন্ধের জন্য কিছুটা সক্রিয় আমাদের হওয়া উচিত, অথবা যে কোনো ধরনের উদ্যোগী আন্তর্জাতিক উদ্যোগ হোক, তার মধ্যে আমাদের পক্ষে যদি কন্ট্রিবিউট করা সম্ভব হয় সেটা করা উচিত এই কারণে যে আমাদের স্টেক এখানে খুব হাই। ওই আপনি যেটা বললেন যে 50-60 লাখ প্রবাসী বাংলাদেশি যারা ওখানে আছে, তাদের তো জীবনী সংখ্যার মধ্যে পড়ে যাবে, অন্যান্য বাকি জিনিস যদি বাদও দিই। তো এই জন্য আমাদের স্পেশাল এনভয় এই সবগুলো দেশেই যাওয়া উচিত, বিশেষ করে জর্ডান, লেবানন এবং অন্যান্য জায়গায়, যেখানে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হলে কিভাবে আমরা আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারি অথবা দেশে ফেরত নিয়ে আসতে পারি। এবং এখানে IOM এর সঙ্গে অগ্রিম যোগাযোগ করা উচিত এবং এই সমস্ত রকম প্রস্তুতিগুলি আমাদের নিয়ে নেওয়া উচিত। জি, জ্বালানির ক্ষেত্রে কি বলবেন? জ্বালানির আপনার দাম বাড়বে, মানে আমাদের রিজার্ভ থাকে 45 দিনের সর্বোচ্চ জ্বালানি তেলের। জ্বালানি আমাদের, যেহেতু এটা আন্তর্জাতিকভাবে দাম বাড়বে, আমাদেরকে সেই দাম দিতে হবে, এটার কোনো বিকল্প নাই। বাট সেই জন্য আমি বললাম, সেই জন্য বাজেটে এখনই একটা ওই এমার্জেন্সি, একটা কন্টিনজেন্সি, একটা সংস্থান এখনই তৈরি রাখতে হবে আর কি। জি, প্রফেসর শাহাব এনাম খান, আমরা বাংলাদেশ কিভাবে এই যুদ্ধে আরো লিঙ্গার হলে সাফার করতে পারে বা এখন যতটুকু সেটি নিয়ে আলোচনা করছিলাম, আপনার পূর্বাভাস কি? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এর একটা খসড়া হিসাব বলছে প্রায় 3000-এর মতো মানুষ আছে ইরানে, তাদের নিরাপত্তার জন্য একটা হটলাইন চালু করা হয়েছে, ফরেন মিনিস্টার একটা হটলাইন চালু করেছে, ফরেন মিনিস্টার একটা বিবৃতি দিয়েছে। ফলে এর বাইরে আমরা এখন আর কি করতে পারি আসলে? প্রথম কথা হলো যে 3000 মানুষের কথা বলা হচ্ছে, এটা খুব ইউনিক এন্ড নিশ পপুলেশন। অর্থাৎ ইরানে জেনারেলি বাংলাদেশি যারা আছেন তারা হয় মিড স্কিল বা হাই স্কিল পার্সোনালিটি বা এক্সপার্ট আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এরকম হাইলি স্কিলড অর মডারেট স্কিলের মানুষজন থাকে। সুতরাং এই নিশ গ্রুপটা খুব ইম্পর্টেন্ট, তাদেরকে প্রোটেকশন দেওয়া এবং সর্বোচ্চ সহায়তা দেওয়া এটা বাংলাদেশের জন্য একটা চরম কর্তব্য। এটা হলো এক নাম্বার। 2 নাম্বার হলো যে আজকে তেলের দাম $74.6 পার ব্যারেল, মানে এটা 7% বেড়েছে
গত বৃহস্পতিবারের কম্প্যারিজনে। তার মানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমি গোল্ডম্যান স্যাক্সের রিপোর্টটা পড়ছিলাম, যে এইটা ইট ক্যান কমফোর্টেবলি গো আপ টু $100 পার ব্যারেল। তার মানে আপনার ইকোনমি এই মুহূর্তে 3.3% গ্রোথ প্রজেকশনে আছে। এই ধরনের ইনক্রিজ আপনার ইনফ্লেশনকে বাড়াবে, বি আপনার যে ডেট রিপেমেন্ট থেকে শুরু করে যে বিষয়গুলি আছে এগুলি প্রত্যেকটার উপরেই একটা বড় প্রেসার করবে। তার মানে এই মুহূর্তে ইমিডিয়েটলি বাংলাদেশ সরকারের একটা বড় টাস্ক হলো যে ইকোনমিক মানে এই সিচুয়েশন গুলি অ্যাসেস করে যে কোনো ধরনের মানে এই ধরনের সিচুয়েশনে কি কি করণীয় এটা টাস্কিং করা। আমরা রিফর্ম করে অনেক সময় নষ্ট করছি, আসল জায়গায় এখন ফোকাসটা করা দরকার যে এই মুহূর্তে ইকোনমি এই তেলের দাম $100 যদি জাম্প করে এবং সেই সাথে যদি লেবার ক্রাইসিস সেইখানে শুরু হয়, সেইটার ফল আউটটা কি হবে, সেই ক্ষেত্রে রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে কি হবে এবং সেই জায়গাতে আমরা প্রণোদনা দিব কি দিব না এবং কি ধরনের স্ট্র্যাটেজিগুলি এইগুলি ইমিডিয়েটলি পাবলিকলি ডিসকাস করে ইমপ্লিমেন্ট করা উচিত। এটা গেল একটা। গ্লোবাল ইনফ্লেশন উইল বি দেয়ার, কারণ আপনি যদি এই মুহূর্তে দেখেন এই ঘটনার পরপরই আপনার ইউনাইটেড কিংডমে কিন্তু ইনফ্লেশন লেভেলটা বেড়ে গেছে এবং সেই সাথে যে মেজর স্টক মার্কেট গুলি আছে S&P 500 বলেন, ন্যাসড্যাক বলেন, সেইগুলিতেও কিন্তু আলটিমেটলি ধস হওয়া শুরু করেছে 1.1 থেকে 1.3%। সুতরাং এই জায়গাগুলিও কিন্তু আপনার ওভারঅল সাপ্লাই চেইনে এফেক্ট করবে এবং হরমুজের ক্ষেত্রে যদি কোনো রকমের ঝামেলা তৈরি হয়, শুধুমাত্র যে তেলের দাম না, সেই সাথে যে আপনার যে ম্যারিটাইম ট্রান্সপোর্টেশন আছে সেই ম্যারিটাইম ট্রান্সপোর্টেশনের কস্ট বেড়ে যাবে, কারণ এখানে আপনাকে ইন্স্যুরেন্স অ্যাড করতে হবে, ফার্দার ইন্স্যুরেন্স অ্যাড করতে হবে, ফলে আপনার যে গ্লোবাল মোবিলিটি আছে, ম্যারিটাইম মোবিলিটি আছে, সেটা বাংলাদেশ সরকারের উপরে এসে বসবে, কারণ আপনার প্রাইভেট সেক্টরকে সেই ইন্স্যুরেন্সের খরচাটা দিতে হবে। বেনিফিটটা কার হচ্ছে? খুব স্বাভাবিকভাবে তেল কোম্পানিগুলি তো বেনিফিট হবেই, কারণ আপনি বিপি বলেন, শেল বলেন বা যারা আছে তারা খুব স্বাভাবিকভাবেই তাদের নিজস্ব প্রফিটেবিলিটি বাড়বে, সেই সাথে যারা স্বর্ণ ব্যবসায়ী অর্থাৎ গোল্ড বিজনেস করছেন তাদেরও ইভেনচুয়াল একটা সুবিধা হবে। বাট এইটারও আরেকটা বড় ইম্প্যাক্ট হবে বাংলাদেশের ভবিষ্যতের যে রিজার্ভ, এই রিজার্ভের উপরে একটা বড় রকমের প্রেসার ক্রিয়েট করবে। সুতরাং সব দিক থেকে দেখলে এটা যে শুধুমাত্র এক কেন্দ্রিক যে লেবার মার্কেট রিলেটেড তা না, এইটার সাথে আমাদের সরাসরি রিজার্ভ থেকে শুরু করে ডেট সার্ভিসিং থেকে শুরু করে ইন্টারনাল ইনফ্লেশন এবং আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্ট, প্রত্যেকটা জায়গায় একটা বড় রকমের ধাক্কা। আর লাস্ট পয়েন্ট যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে গ্লোবাল এয়ার কানেক্টিভিটি, এবং এই এয়ার কানেক্টিভিটির ক্ষেত্রেও একটা বড় রকমের সমস্যা তৈরি হবে, কারণ ইরানের এয়ার স্পেস বন্ধ হয়ে গেছে এবং আপনি দেখেন এতিহাদ, কাতার বা এমিরেটস বলেন, যে বড় বড় প্লেন কোম্পানিগুলি আছে, তারাও কিন্তু এখন মানে বিভিন্ন রিরাউটিং করছে। এই রিরাউটিং এর কিন্তু আপনার ট্রেড বলেন, কার্গো বলেন, সেই সাথে লেবার মুভমেন্ট বলেন বা হিউম্যান মোবিলিটি, প্রত্যেকটা জিনিসেই কিন্তু খরচা, সময় সবকিছু বেড়ে যায়। জি হ্যাঁ, জেনারেল মনির, আপনি খুব সংক্ষেপে যদি একটু বলেন, আজকে আমরা দেখলাম আমাদের বিজিএমই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এটা নিয়ে তাদের উদ্বেগ জানিয়েছে এবং যেমনটা আপনারা বলছেন যে সরকারকে একটা ইমার্জেন্সি প্ল্যান করা, সেগুলোর কথাও তারা বলছেন। আমাদের এখানে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা আগে থেকে আছে, কোভিড নিয়ে এক ধরনের শঙ্কা বৈশ্বিকভাবে তৈরি হয়েছে, বাংলাদেশেও সেটি দেখা যাচ্ছে, ফলে সব মিলে আপনাকে আরেকটু কঠিন সময়ের দিকে ধাবিত হচ্ছে কিনা? না, তা তো হচ্ছেই, এবং আমি দুই বক্তার সাথে এসব এবং মাহফুজ ভাইয়ের সাথেও একমত। আমাদের প্রিকশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। আমাদের এখনই সময় এই সমস্যাগুলো যেটা হতে পারে সেটা নিয়ে আলোচনা করা, একটা সমাধান বের করা, কন্টিনজেন্সি প্ল্যান করা, এটা না হলে কি হবে, সার্বিকভাবে যে ইম্প্যাক্টটা পড়বে এটা এখনই যদি আমরা প্রস্তুতি না নিই, এবং জ্বালানির উপর তো এভরিথিং ইজ রিলেটেড, আওয়ার লাইফ ডিপেন্ডস অন অয়েল, এবং এটার দাম মানে যদি 40, 50, 60, 70% বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা কিভাবে এটা হ্যান্ডেল করব, কিভাবে আমরা এটা ব্যবহার করব, এটা নিয়ে এখন থেকেই আমার মনে হয় সরকার এটা শুড বি অ্যাটেন্টিভ, তারা আলোচনা করে
পাবলিকলি আলোচনা করে অভিজ্ঞ ব্যক্তিদের মতামত নিয়ে আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত। আমরা চাই যুদ্ধটা যত দ্রুত শেষ হোক, ইভেনচুয়ালি যদি না হয় সেক্ষেত্রে আমাদের কি করণীয় সেটা ব্যাপারে অবশ্যই আমাদের একটা প্ল্যান করা উচিত। জি, অনেক ধন্যবাদ জেনারেল মনির কোন্ত, অনেক ধন্যবাদ অ্যাম্বাসেডর মাহফুজ, ধন্যবাদ প্রফেসর শাহাব এনাম খান। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদ থাকুন।